প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, রান্না ও শিল্পের জ্বালানি গ্যাস সংকট কাটছেই না, সংসদ বসছে 12 মার্চ, সভাপতিত্ব করবেন কে? দৈনিক যুগান্তর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিশেষজ্ঞদের মতানৈক্য, সংসদে ছড়াবে উত্তাপ। দৈনিক সমকাল, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করছে সরকার, বাণিজ্য চুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না ঢাকা। দৈনিক ইত্তেফাক, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদল, শাহজালালের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিন, ভোটযুদ্ধ এবার স্থানীয় সরকারে, পুলিশের নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, সিজিএস মাইনুর। মানবজমিনের শিরোনাম, মোহাম্মদপুরে তুলকালাম থানা ঘেরাও, কুষ্টিয়ার বাজারে রমজানে ক্যারাম টিভি বন্ধের নির্দেশ পুলিশ কর্মকর্তার। আজকের পত্রিকা, ঢাকায় 401 ভাড়াটে খুনি, সকাল 9টায় অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার দেশের শিরোনাম, ঋণখেলাপি সংস্কৃতি উত্থানের 4 কারণ, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল। আমাদের সময়, সংবিধান সংস্কারে সংসদই যথেষ্ট, সময় মতো অফিসে থাকার তাগিদ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। কালবেলা শিরোনাম, নতুন সরকারের সামনে ভিসি সমীকরণ। বাংলাবাজার পত্রিকা, প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরন্তর ছুটে চলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক করতোয়া, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত, চীন ও সৌদি। রূপালী বাংলাদেশ, চূড়ান্ত কর্ম পরিকল্পনা আসছে, 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক সময়ের আলো, ঈদের পর স্থানীয় নির্বাচনযোগ্য, চুক্তি পর্যালোচনায় নতুন কর্ম পরিকল্পনার ইঙ্গিত, মার্কিন শুল্ক জটিলতা। দৈনিক ইনকিলাব, চ্যালেঞ্জে পড়বে বিএনপি, সামনে স্থানীয় সরকার নির্বাচন। যায় দিনের শিরোনাম, পুরনো কর্মস্থলে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কর্মে আচরণে নতুন তারেক রহমান। একেবারে শেষ শিরোনামটা দিয়ে যদি শুরু করি, যে কর্মে আচরণে নতুন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল তার অফিস, বিশেষ করে সচিবালয়ে ঢুকলেন একেবারে সকাল 9টায়, কাটায়। তা আসলে এই অভ্যাসগুলো তো আমরা, বিশেষ করে যারা উচ্চ পদে থাকেন, তাদের আমরা সেটা করতেও দেখি না। আমার ইচ্ছে অনুযায়ী আমি যখন খুশি তখন আসবো, সবাই আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থাটা বোধ করি ভেঙে দিতে চাইছেন, বদলে দিতে চাইছেন। কি মনে হয় আপনার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন যুক্তরাজ্যের নির্বাসনে থাকাটা এটা মানুষের জন্য সুখকর কিছু না, কিন্তু একই সঙ্গে উনি ওইখানকার রীতিনীতিগুলি প্রত্যক্ষ করার সুযোগও পেয়েছেন। সেই দিক থেকে তো একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। এবং একটা দেশের সরকার প্রধান যখন, সরকারের প্রধান মানে বাড়ির কর্তা ব্যক্তি যখন সব বিষয়ে সিনসিয়ারলি কাজগুলি করে, সেটার ইম্প্যাক্ট কিন্তু সমাজে সর্বক্ষেত্রে পড়ে, পরিবারের মধ্যে যেমন পড়ে। এটা আমি রাষ্ট্রের কথা বলছি। সেখানে তো ওইখানে আমাদের দেশে যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা দরকার, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য দুইটা শক্তি বা কয়েকটা শক্তি কাজ করে। একটা হলো তার আমলাতন্ত্র, আর একটা হলো তার দলের নেতাকর্মী, আর হলো আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আরও যারা আছে। এখন এইগুলি তার সাথে কতটা গতি নিয়ে কাজ করবে সেটার উপরে নির্ভর করবে তার সাকসেস। কিন্তু একটা ঠিক, যে উনি যখন টাইম মতো কাজটা শুরু করেন, যেমন ধরেন এখন আপনি বললেন যে কালকে উনি ঠিক 9টার সময় অফিসে গেছেন, তাহলে অফিসে অন্য কর্মচারীরা 9টার মধ্যেই আগে তাদের জায়গায় পৌঁছা বাধ্যতামূলক, এবং সেটা গিয়েছেন মনে হয়। এবং উনি তাগিদ দিয়েছেন 9টায় যেন সবাই অফিস। হ্যাঁ, তো সেটা আবার কয়েকদিন আগে উনি সচিবালয়ে কয়েকদিন অফিস করেছেন। তার মানে সচিবালয়ে যাওয়ার অর্থ হইলো যে এখানকার সচিব কর্মচারী যারা আছে তারাও যেন ঠিকভাবে কাজ করে, এগুলির তার যে নজর আছে সেই জিনিসটা দেখাশোনা করা। তো এইসব দিক থেকে আমি মনে করি যে এটা একটা নতুন সরকারের শুরুটা ভালো। এখন এইটা আমি একটা গুড স্টার্ট বলবো, কিন্তু এই গতিটা
ধরে রাখাটাও কিন্তু বিরাট চ্যালেঞ্জ। যেমন এটাকে বলে সরকারের হানিমুন পিরিয়ড, মানে 100 দিনকে আমরা বলতাম হানিমুন পিরিয়ড, উনি এটা বাড়িয়ে 180 দিন করেছেন। বলেছেন যে এই 6 মাসের মধ্যে এই অগ্রাধিকারগুলি করতে হবে। কি কি করতে হবে? আইন শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ করতে হবে, কি কি করতে হবে? দুর্নীতি দমন করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, কিংবা অর্থনীতিটাকে গতি আনয়ন করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, মানুষের যে দুর্ভোগ হয় যেমন যানজট কিংবা অন্যান্য ক্ষেত্রে মানে জীবনমানের উন্নতি, হ্যাঁ মানুষের জীবন মানের উন্নতি, আরও নানা রকম প্যাকেজ ওনার আছে, যেটা যে ওনার যে 33 দফা বা ওনাদের যে নির্বাচনী ইশতেহার, এগুলিতে অনেক কিছুই আছে। সেইগুলি এই যে ইশতেহারগুলি সেগুলি বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। এবং এটা কিন্তু 180 দিনে তার কিছুটা বা 6 মাসে কিছুটা বোঝা যাবে, এবং সেটার উপরে নির্ভর করে কিন্তু উনি মন্ত্রিসভাটাকে হয়তো রিসাফলও যদি করেন, সেখান থেকে উনি একটা এভলিউশন পাবেন। তো এইটা কিন্তু সব ধরনের অধিকাংশ সরকার এটা করে, শুরুর দিকটা ভালো থাকে, পরে হয়তো সেই ভালোটা ধরে রাখতে পারে না। এই চ্যালেঞ্জটা কিন্তু থেকেই যাচ্ছে। না এবারের অন্ততপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, তার যে কাজকর্মের শুভ সূচনা, সেটা আসলে একটা ভালো ইঙ্গিত দেয়। শুনে এটা একটা উদ্যম নিয়ে উনি শুরু করেছেন, এটা তো আমরা বলছি যে শুভ সূচনা। আপনি যেটা বলছেন আমি একমত, যেটা একটা শুরুটা ভালো, কিন্তু আমাদের একটা কাজটা কিন্তু 365 দিন, একদিন না। সুতরাং এটা প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে একটা নতুন দিন দেখেন, সেটা কিন্তু আগের দিন কি করছেন তার দ্বারা নির্ধারিত হয় না। তা আমি মনে করি যে এইভাবে শুরুটা হয়েছে, এটা আগামী 5টা বছর অব্যাহত থাকুক, এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি অব্যাহত রাখেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমলাতন্ত্র তার সেই গতিটাকে ধরে রাখার জন্য কাজ করা উচিত। কারণ আমাদের আমলাদের ব্যাপারে কিন্তু মানুষের মনে খুব সার্ভিস দেওয়ার ব্যাপারে মানুষের খুব মানে সুখকর অভিজ্ঞতা নাই, অসন্তুষ্টি আছে। তা আমি মনে করি যে মানুষকে সেবা দেওয়া যেহেতু একটা রাষ্ট্রের কর্মচারীদের দায়িত্ব, সেই জায়গাটায় যদি হেলাফেলা করেন, তাইলে এটা এখন প্রধানমন্ত্রী যখন করছেন না, সুতরাং আপনাদেরও সেখানে করতেই হবে, এটা একটা বাধ্যতামূলক। এখন তো সবাই সংসদের দিকে তাকিয়ে আছে, সংসদ নির্বাচন কবে হবে। সময় নির্ধারণ হয়েছে 12ই মার্চ। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে সভাপতিত্ব করবেন কে। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে সংসদ ছড়াবে উত্তাপ, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিশেষজ্ঞদের মতানৈক্য শিরোনাম। এবং এখানে বদিউল আলম মজুমদার বলেছেন গণভোটের রায় সংবিধানের চেয়ে কম নয় বেশি। এবং স্বাধীন মালিক বলেছেন সংবিধান পরিপন্থী কাজ করেনি বিএনপি সংসদ সদস্যরা। অধ্যাপক আইনুল ইসলাম বললেন সংকট কতটা ঘনীভূত হবে অধিবেশন শুরুর পর সেটা বোঝা যাবে। অ্যাডভোকেট জয়নুল আবিদিন বলেছেন নির্বাচনের স্বার্থে সংবিধান সংস্কার পরিষদ আমরা মেনে নিয়েছিলাম। কি দাঁড়াবে? এটা তো জিনিসটা হলো যে আমাদের দেশটা পরিচালিত হয় একটা সংবিধানের আলোকে, এবং এটা আপনি যাই বলেন, আপনার যখন গণভোটটা শুরু হয় সেই সময়ে এবং সব সময় আমরা এটা, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলে এসেছি যে এই ধরনের গণভোট বা এটা অপ্রয়োজনীয় ছিল নির্বাচনের আগে, কারণ এটা জাতীয় সংসদ থেকে নির্ধারিত হবে কিভাবে কি সংসদ, সেই জন্যই তো সংসদ গঠন। তো আগামী দিনে জাতীয় সংসদের যে সদস্যরা যারা শপথ নিয়েছেন, তারা সংসদে বসেই ঠিক করবেন। এবং এখানে বিএনপির একটা বিরাট ব্যাপার রয়ে গেছে, যেহেতু তারা 214টার মতো আসন পেয়েছেন, সুতরাং সংবিধানে যে সব জায়গায় সংস্কার করতে হবে সেটা বিএনপির কাঁধেই বর্তাবে, কারণ জনগণ সেই এখতিয়ারটা তাদেরকে দিয়েছে 214, কারণ 2 শাসন ছাড়া, মানে 2/3 শাসন ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিপন্থী কোনো আইন সংসদ করতে পারে না। মৌলিক নীতিমালা যদি এই ধরনের কোনো আইন জাতীয় সংসদ পাশ করে, সেখানে দুটো জিনিস হবে। একটা হলো কেউ মামলা করলে আদালত থেকে সেই আইনটা অকার্যকর বা বাতিল করে দিতে পারে, আর দ্বিতীয় হলো যে এটা যদি আপনারা এমনভাবেই করতে চান, তাহলে সেটার জন্য আরেকবার গণভোটে যেতে হতে পারে। যেটা আপনারা সংসদ সদস্যরাই কিন্তু সব কিছুর মালিক না, জনগণ সব কিছুর মালিক। জনগণ আপনাদেরকে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার দিয়েছে, কিন্তু তার বাইরে যদি আপনারা যান, সংবিধান পরিবর্তন এমন কিছু করেন যেটা আমাদের মৌলিক চরিত্রকে পরিবর্তন করে দেয়, সেই জায়গায় কিন্তু আরেক দফা গণভোটে যাইতে হইতে পারে। তো আমি মনে করি যে এখন বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। অভিজ্ঞ আমি বলবো এই কারণে যে তারা জিয়াউর রহমানের শাসনকাল যেমন তারা পরিচালনা করেছে, এবং বেগম খালেদা জিয়ার মানে গণতন্ত্র উত্তর মানে 90-এর মানে স্বৈর শাসকের অবসানের পর থেকে, মানে সামরিক মিলিটারি শাসকের পর থেকে উনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহুবার মানে একাধিকবার উনি
পরিচালনা করেছেন এবং সেই সময়কার অনেক মন্ত্রী পরিষদের সদস্য এখন আছেন, এখনও আছেন, আবার নতুন ব্লাডও এখানে যোগ হয়েছে। তো আমি মনে করি নতুন প্রত্যাশা, পুরনো অভিজ্ঞতা দুয়ে মিলে আমাদের রাষ্ট্র যাতে স্থিতিশীলভাবে গণতান্ত্রিক চর্চা সংসদের মধ্যে হয়, কারণ সংসদীয় গণতন্ত্রে এটা অস্বাভাবিক কিছু না যে সংসদে উত্তাপ ছড়ানো, এটা কেউ না, কেউ ওয়াকআউট এটা একটা অলংকারও, হ্যাঁ, এটা অলংকারও। তর্ক বিতর্ক হবেই এবং এটা যদি তারা বিরোধী দল যদি অনেক বেশি, যেমন সংস্কার পরিষদের বিষয়টা নিয়ে মত পার্থক্য আছে, এটা যদি একমত না হয় তারা ওয়াকআউট করতে পারে, আবার যাবে সংসদে, আবার আলোচনা হবে, সংবিধানের বিশেষজ্ঞদের মতামত সেখানে আসবে। সুতরাং আমি মনে করি এই পুরা ব্যাপারটা সংসদের ভিতরে ঘটতে থাকুক, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু ওই যে সভাপতিত্ব করবেন কি, এটা একটা ধোঁয়াশা আছে এখনো। যেমন বলা হচ্ছে যে পদত্যাগের পর বিদায়ী স্পিকার প্রকাশ্যে নেই, ডেপুটি স্পিকার কারাগারে, তাই প্রথম বৈঠকের সভাপতিত্ব কে করবেন সে আলোচনা এখনো সামনে এসছে। তা অবশ্যই এখানে অনেকগুলো, যে সংসদ অধিবেশনটা যদি 12 তারিখে বসে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে 12 তারিখে বসবে, রোজার মধ্যেই বসবে, তো ওখানে প্রাথমিকভাবে অনেকগুলি সিদ্ধান্ত এখান থেকে আসবে। একটা হলো স্পিকার কে হবেন, নির্বাচন হবে, তারপরে ডেপুটি স্পিকার কে হবেন, তারপরে আরও অনেক কিছু কাজ রয়েছে। তার মধ্যে প্রথম অধিবেশনের সভাপতিটা কে করবেন সেটা সাধারণত বিদায়ী সংসদের স্পিকারই করে থাকেন। স্পিকার তো এখন উনি নাই, দেখা যাচ্ছে না, যে কারণে শপথ পড়াইতে হইলো আমাদের অন্য লোক দিয়ে, নির্বাচন কমিশনার দিয়ে। তো আমি মনে করি এই ব্যাপারেও একটা আদালত থেকে একটা নির্দেশনা নিশ্চয়ই আসবে যদি এই ক্ষেত্রে কোনো না হয়। তবে যদি কোনো প্যানেল স্পিকার থাকেন, কারণ কেউ বাইরে থাকেন, যেমন ধরেন স্পিকার যদি না থাকেন, ডেপুটি স্পিকার যদি না থাকেন, তাহলে প্যানেল স্পিকাররাও সভাপতিত্ব করতে পারেন। সেটা কি হবে সেটা আমার মনে হয় এমন হইতে পারে যে আদালতের কোনো নির্দেশনার জন্য যেতে হইতে পারে, তো এর মাধ্যমে একটা সরা হবে। এটা আমার মনে হয় না যে খুব একটা সংকটের, কারণ এটা একটা অধিবেশনে উনি নতুন স্পিকার মনোনীত হওয়ার পরে উনি স্পিকার আসনে অধিষ্ঠিত দায়িত্ব দিয়ে, সুতরাং একটা অধিবেশন আমার মনে হয় না যে এটা একটা কোনো সংকটের বড় ধরনের। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা, মোহাম্মদপুর কি বাংলাদেশের বাইরে? এই যে এত কিছুর পরে আইন শৃঙ্খলা রক্ষা, আজকে ধরেন পত্রিকার শিরোনাম হয়েছে, যেমন আইজিপি মাঠ কর্মকর্তাদের বলেছেন যে অপরাধ করলে গ্রেপ্তার অনুমতি লাগবে না। আবার আরেক জায়গায় আরেকটি রিপোর্ট হয়েছে ঢাকায় 401 ভাড়াটে খুনি। তাহলে মোহাম্মদপুরে তুলকালাম হলো, এই যে প্রকাশ্যে চাঁদাবাজি এখনো হচ্ছে, তাহলে এটার কি হবে, কি ঘটনা? কি ঘটনাটা হইলো যে এটা হইলো 1 নম্বর চ্যালেঞ্জ, বিশেষ করে রমজান মাসে, কারণ এটা ঈদ সামনে, ঈদকে সামনে রেখে যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা এই যে 400 কি আছে ভাড়াটে খুনি, এইগুলি কিন্তু সক্রিয় থাকে। তো এই সময়ে এটা আইন শৃঙ্খলা বাহিনী, আমি আমার কাছে মনে হয়, যখন যদি একটা ফিগার যদি কেউ বলে একটি পত্রিকা, এবং এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষ জানে 401 জন ভাড়াটে খুনি, তাহলে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কি করে হয় ভাই? হ্যাঁ, এরকম তো পুলিশের কাছে নাকি ছিনতাইকারীদের তালিকা আছে। তো এখন আমার মনে হচ্ছে এটা একটা নতুন সরকার বসছে, তো ওদের পুলিশ বাহিনী সেইভাবে সেটা মেনটেন করেছে কিনা, কারণ এখন অনেকটাই যে আন্দোলনের সময় অনেক থানা লুটটুট হয়েছে, হয়েছে, সেগুলি গোছগাছে হয়তো সময় লাগবে। কিন্তু আমার মনে হয় যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পরে, নির্বাচিত সরকার আসার পরে একটা স্থিতিশীল পরিবেশ সবাই আশা করে, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, প্রধানত পুলিশ বাহিনী, এই সমস্ত অপরাধ দমনে কিন্তু সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনী কাজ করবে না। এগুলি যেগুলি ক্রাইম, নর্মাল ক্রাইম, পলিটিক্যাল বিষয় না বা মারামারি না, এটা যে নর্মাল ক্রাইম, যেগুলি ছিনতাই, চাঁদাবাজি, এইগুলি বাড়ে। তো এইগুলির ক্ষেত্রে পুলিশের যথাযথ তৎপরতা। এই ঘটনায় টেলিভিশনের খবরে দেখলাম, একটি টেলিভিশনের খবরে এলাকার মাননীয় সংসদ সদস্য বলেছেন যে এমন অভিযোগ উঠেছে যারাই কাজ করেছে তাদেরকে নাকি আমার নির্বাচনী মিছিলে দেখা গেছে, আমি এই বিষয়টি খতিয়ে দেখব। নির্বাচনী মিছিলে দেখা গেছে তাকে, এরকম তো অনেককেই নির্বাচনী মিছিলে দেখা যায়। তা এই জিনিসগুলি তো আপনার দুই দিক থেকেই দেখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী একটা আছে, আরেকটা হলো যে পলিটিক্যালি আপনি আশ্রয় প্রশ্রয় যাওয়ার চেষ্টা করে, কারণ এরা কিন্তু কোনো দল করে না, এরা ক্ষমতাসীন দল করে। এরা যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের বা যে এমপি সাহেব এলাকায় থাকেন তার ছত্র সাহেব মানে অর্থ পায় বা ওরা যাতে করতে মানে নিজেদের সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থাগুলি করে। তা আমার মনে হয় যে তারা যদি আশ্রয় প্রশ্রয় না পায়, কারণ এই ব্যাপারে
কিন্তু একটা বিএনপিকে এই বাংলাদেশের জনগণ একটা বিরাট সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগের পাশাপাশি তাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছে যে তারা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে কিনা। সুশাসন প্রতিষ্ঠা বড় প্রশ্ন, সেই জায়গাটায় তাদের রাজনৈতিক সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ। তার দলের লোকজন বা তার দলের ছত্রছায়ায় কোনো খারাপ লোকজন আসছে কিনা, সেই জিনিসগুলি কিন্তু একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াবে। অনেক 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 প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই যে আমরা বিমানবন্দরে গেলে পাশেই দেখি থার্ড টার্মিনাল কে সুন্দর সেজে গুজে বসে রয়েছে আর কি, মানে আমি খুব স্বাভাবিক বললাম। তা অনেকে প্রশ্ন করে কবে উদ্বোধন হবে, কবে এটা চালু হবে। তা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল থার্ড টার্মিনাল খুলে দেওয়ার জোর দিয়েছেন। না, কালকে আমাদের যে বিনিয়োগ বোর্ডের যিনি চেয়ারম্যান, যিনি আবার একজন ভালো জাম্পারও, আশিক চৌধুরী সাহেব, উনি বোধহয় কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর উনি একটা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের বলেছেন যে প্রধানমন্ত্রী তারা নির্দেশ দিয়েছেন যাতে এই থার্ড টার্মিনালটা দ্রুত চালু হয়। এটা হইল বহির্বিশ্বের সঙ্গে, মানে একটা এয়ারপোর্ট হইল বহির্বিশ্বের সঙ্গে একটা গেটওয়ে, মানে একটা আপনি তো প্রথমে একটি দেশে ঢুকে ওই এয়ারপোর্টটা আগে দেখেন যে ওটা কতটা সুন্দর, কতটা গুছানো, কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। অনেকে রাষ্ট্রে না প্রবেশ করে তারা ওই ট্রানজিট নিয়ে এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে চলে যায়। তো এয়ারপোর্টটা কিন্তু একটা বহির্বিশ্বের একটা মাপ, দরজা, একটা দেশের দরজা। তো সেই দরজাটা মানে আমাদের এখানে যে এয়ারপোর্ট, যেটা মানে এক্সিস্টিং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই আন্তর্জাতিক বিমানবন্দরটা নানা দিক থেকে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে মানে নানা রকম প্রশ্ন আছে। কারণ এটা সাইজ যেমন ছোট, রানওয়েগুলি যেমন ছোট, বা টার্মিনালগুলি অল্প, তো সেটার কথা আমাদের চিন্তা করেই কিন্তু এই থার্ড টার্মিনালটা তৈরি করা হয়েছিল। এবং এটা অনেকটা দেখতে শুনতে যেমন সুন্দর, সেখানে অনেক ফেসিলিটিও আসবে। তো সেটা দীর্ঘদিন ধরে এটা চালুর বাকি আছে, কারণ গ্রাউন্ড হ্যান্ডলিং, অন্যান্য কার্যক্রম এগুলি কিছু বাকি আছে। আর তার মধ্যে আবার দেশে আন্দোলন হলো, নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, এইসবের কারণে এটা সমস্যাটা হয়েছিল। তো এখন নতুন সরকার, দীর্ঘস্থায়ী সরকার এসছে, তাদের প্রধান দায়িত্ব হবে যেটা বিনিয়োগ এই দেশে আনয়ন করা। তো বিনিয়োগ আনার জন্য তো এয়ারপোর্ট খুব গুরুত্বপূর্ণ। আমাদের এয়ারপোর্টে যেভাবে অগ্নিকাণ্ড হয়েছে, সেই জিনিসগুলি ভালো ম্যানেজমেন্ট যদি না হয়, তাহলে তো মানুষের মধ্যে একটা আস্থার জায়গাটা তৈরি হবে না। তো সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুততম সময়ে সব কিছুই বুঝে নেওয়ার চেষ্টা করতেছেন। এয়ারপোর্ট বলেন বা চিটাং পোর্ট বলেন, বা যে সমস্ত জায়গাগুলি আমাদের দেশের নতুন নতুন কর্মসংস্থানের জন্য দিগন্ত উন্মোচন করবে। কারণ একটা জিনিস, অর্থনীতির উন্নতি যদি না হয় তাহলে সব কিছুই বৃথা যায়, ম্লান হয়ে যায়, সবকিছু ম্লান হয়ে যায়। কারণ অর্থনীতি হলো একটা জাতির মধ্যে প্রাণশক্তির সঞ্চার করে। যে সমস্ত দেশগুলি উন্নতি করেছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে উন্নতি করেছে। অর্থনৈতিক উন্নতির কারণেই তারা সামরিকভাবে শক্তিশালী হয়েছে এবং তারা মর্যাদা আসনে বসেছে। অনেক ধন্যবাদ। আমাদের অর্থনীতিটা, সামষ্টিক অর্থনীতির চাকাটাকে সচল রাখার জন্য আমি মনে করি এই ধরনের এয়ারপোর্ট চালু, অন্যান্য কার্যক্রমের মধ্যে একটা গতি সঞ্চার করতে হবে, এবং একটা স্থিতিশীল সরকারই সেটা পারে। বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন সারা দেশে খাল খনন করা হবে এবং সেই জিয়াউর রহমানের সেই কর্মসূচিটাকে আবার জোরদার করা হবে। কিন্তু আজকের পত্রিকার শিরোনাম, 4 দশকে 3000 জলাধার বিলীন, মানে জলাধার মাটি ভরাট করা হয়েছে। এখানে একটি ছবিও ছাপা হয়েছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে নির্বিচার ভরাট করা হচ্ছে পুকুর। নগরের মধ্যম হালিশহর এলাকায় পুকুর ভরাট এভাবে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। তাহলে কি দাঁড়াবে? একদিকে বলা হচ্ছে খাল ভরাট করা হবে, মানে খাল খনন করা হবে, আর এদিকে ভরাট হচ্ছে। এটাই তো বড় সমস্যা। আমার তো মনে হচ্ছে জিয়া রহমান সাহেবের যখন খাল খনন কর্মসূচিটা উনি চালু করলে, আমি বোধহয় একটা খালে, আমরা তখন স্কুলের ছাত্র, তখন আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম, তো সেটা কাটার জন্য। তো সেখানে জিয়া রহমান সাহেব নিজেও গিয়েছিলেন। তো আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে পানি যাতে অটো লগিং না হয়। আপনি ঢাকা শহরের কথাই চিন্তা করেন, যে খালগুলি যে ভরাট হয়ে গেছে, মানে ধরেন আমি ঢাকায় ঢোকার পরে যে খালগুলো আমরা দেখেছি, যে মতিঝিলে যেটা ধোলাই খাল, তো এইগুলো তো এখন নাই। এখন যদি আপনি আপনার তরুণ প্রজন্মের কাছে বলেন এইখানে একদা খাল ছিল, বলবো আপনি কি বলেন, এটা কি হয় নাকি? বিশেষ করে পান্থপথের কথাই আপনি বলেন। রাইট, হ্যাঁ, পান্থপথের কথা। এটা তো হ্যাঁ, পুরানা পল্টন যে গল্পটা লিখেছেন, যে স্মৃতিচারণটা, এটাতে তো বোঝা এখন পুরানা পল্টন কি সেরকম আছে। তো এখন কথা হলো যে এগুলি হয়তো নাগরিক সভ্যতা, মানুষের মানে এটা কি
ডেন্সিটি যখন বাড়ে তখন এগুলি চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এইগুলি সুরক্ষিত রেখেই সেটা করা যায়। এবং এই জায়গায় একটা ভালো কাজ হয়েছে আমাদের, এই যে হাতির ঝিলটা, এটা যেভাবে গঠন করা হয়েছে, এটা কিন্তু শহরকে অনেক রক্ষা করেছে। আমি মনে করি প্রত্যেকটা খালই পুনরুদ্ধার করা দরকার। অনেক খাল এমনভাবে দখল হয়েছে যেটা পুনরুদ্ধার করা রীতিমতো অসম্ভব, কিন্তু যতটুকু আছে সেগুলি অন্তত রক্ষা না করলে ঢাকা শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হবে সেটা কিন্তু একটা দেশের জন্য, মানে শহরের জন্য ভালো কিছু। একেবারে শেষের দিকে ছোট্ট একটা প্রশ্ন করি, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। এটা একটা ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এখানে দেখেন চায়না, ইন্ডিয়া এবং আমেরিকা, তারা যার যার ইন্টারেস্টে, জাতীয় স্বার্থে এখানে কাজ করে। তো এখানে প্রধানমন্ত্রী যে পলিসিটা বলছেন, বাংলাদেশ ফার্স্ট পলিসি, সবার আগে বাংলাদেশ, এটা হইলো ফরেন সার্ভিসের বা পররাষ্ট্র নীতির যে কোনো দেশের এটা হলো মৌলিক পার্ট, যে নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়া। এটা ওরা কিন্তু এই কারণে এইসব কথাবার্তা বলতেছে। যেমন আমেরিকা বলে যে চায়নার দিকে তোমরা বেশি ঝুঁকে পড়ো না, তখন সে যখন বলে যে কারো দেশের নির্দেশে চলা যাবে না, এগুলি অর্থ হলো যার যার দেশের স্বার্থের জন্য। তো আমাকেও কিন্তু আমার দেশের স্বার্থ যেটা সেটা রক্ষা করতে হবে। এবং এখন পর্যন্ত বাংলাদেশে ফরেন পলিসিতে একটা সবচেয়ে বড় স্বার্থ রক্ষার জায়গা হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। এটা একটা সিরিয়াস ব্যালেন্স করে চলার মধ্যেই আমাদের স্বার্থ নিহিত বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।